হ্যাঁ, যাদের সন্তান হওয়ার চান্স নেই তারা কেন এসব ব্যবহার করবে? এটা খুব অস্বাভাবিক লাগলো রণজয়ের কাছে। হঠাৎ মনে হলো একটা গাড়ির আওয়াজ হলো। হ্যালো, কি প্রবলেম হলো আবার? বারণ করেছি না যখন তখন আমাকে ফোন করবে না। আমি সব খবর পেয়ে গেছি। সেদিন যে গাড়ি পিষে মেরেছিল সে একজন সুপারি কিলার। কনিষ্কের কথা থেমে যায়। বিকট একটা আওয়াজ আর লোকের চিৎকার শুনতে পায় রণজয়। কনিষ্ক, কনিষ্ক, কি হলো তোর? ডিসেম্বরের সকাল। হালতু থানার ওসি দীপক রায়ের মেজাজটা আজ বেশ ফুরফুরে। কাল তার নাইট ডিউটি ছিল, আর নাইট ডিউটি মানেই জান কয়লা হওয়ার জোগাড় হয়। রাতেই যত সব চোর ছ্যাঁচোর খুনিগুলো বড্ড বাড়বাড়ে। এক ফোঁটাও শান্তিতে ঘুমানোর জো আছে? হয় অনবরত ফোন বেজে চলবে, নয়তো লোকের আনাগোনা চলতেই থাকে রাতভর। তবে কাল রাতে সেসব কিছুই হয়নি। সবাই এত ভালো হয়ে গেল রাতারাতি যে বলারই নয়। দীপক রায় মনের আনন্দে গুনগুনিয়ে ওঠে, এমনি করে যায় যদি কেউ যাক না। এককালে তো গান বাজনার খুব শখ ছিল, গানটাকেই পেশা হিসাবেও চেয়েছিল। তা গান তো দীপক রায় পেয়েছেন, তবে সেটা চোর ছ্যাঁচোর ধরার অস্ত্র হিসাবে। আর চোর ছ্যাঁচোরের পেছনে ধাওয়া করতে গিয়ে জীবন থেকে সেই সুর আর গান কোথায় হারিয়ে গেছে তা বহুদিন হয়ে গেল। সকাল 6টা বাজতেই হাবিলদার রামলালকে চায়ের জন্য দোকানে পাঠিয়েছে। আজ শীতটাও বেশ জাঁকিয়েই পড়েছে। রামলাল বলছিল বটে যে এত সকালে চায়ের দোকান খুলবে নাকি। হ্যাঁ, দীপক রায় তাকে এক পশলা জোর করেই পাঠায়। আর গিয়ে দেখে না, মর্নিং ওয়াকাররা তো সাত সকালেই চায়ের দোকানে ভিড় জমায়। একটা না একটা দোকান নিশ্চয়ই খুলবেই। এই থানার বেশিরভাগ সময়ের চা আসে বাদলের দোকান থেকেই। কিন্তু দুদিন হলো বাদল দোকান বন্ধ রেখে কোথায় গেছে যেন। এত দেরি হচ্ছে কেন রামলালের চা আনতে? ও কি দার্জিলিংয়ে চলে গেল নাকি? 6:30 বেজে গেল। ভাবতে না ভাবতেই রামলালের আবির্ভাব ঘটল, আর সে বেশ উত্তেজিত হয়েই বলল, साहब जल्दी चलिए, उधर एक प्राइवेट कार आके एक तो जनानों को मार डाला। দীপক রায়ের সময় লাগলো একটু খবরটা হজম করতে। এই সাত সকালে কি আবার কাকে মার ডালা? চার তার কপালে জুটল না। ধরাচুড়ো পড়ে ছুটতে হবে অকুস্থলে। ওহ, জীবনে শান্তি বলে আর কিছুই নেই যেন। অতনুরও আসতে দেরি আছে, তাই তাকেই যেতে হবে এখন। মনোজের ওপর থানার ভার দিয়ে ছুটল দীপক রায়। থানা থেকে বেশ কিছুটা দূরে এক গলির মধ্যেই ঘটনাটা ঘটেছে। এক মহিলা অপুর হয়ে পড়ে আছে। চারিদিক থেকে রক্ত ভেসে যাচ্ছে, সারা শরীর থেঁতলে গিয়েছে। এই সাত সকালে কত লোকের ভিড়ও জমে গেছে। তারা যে যার মতো মন্তব্য করেও চলেছে। পুলিশ দেখে সবাই সরে দাঁড়ালো। দীপক রায় মাথার টুপি খুলে বডিটা উল্টে দিতে বলল। বডিটা উল্টোতেই ওখানে উপস্থিত একজন মহিলা চেঁচিয়ে উঠল, এ যে সুলতা! ইস, এভাবে কে মারলো ওকে? না স্যার, ওকে গাড়িটাই ধাক্কা মেরেছে। ওইদিকে আমার চায়ের দোকান। ওই মেয়েটা রোজ এই সময় এখান দিয়ে যায়, আজও যাচ্ছিল রাস্তার ধার ঘেঁষে। হঠাৎ ওই গাড়িটা যেন খ্যাপা ষাঁড়ের মতো তেড়ে এসে ওকে পিষে দিয়ে গেল। দেখুন না, রাস্তার একেবারেই ধারেই হয়েছে ওটা। সত্যি তাই। দীপক রায় খেয়াল করল গাড়িটা একেবারে ধারে এসে ধাক্কা মেরেছে। এটা তো কোনো মেন রোড নয়, একটা গলির রাস্তা। এখানে এসে এভাবে ধাক্কা মারার মানে হচ্ছে ঘটনাটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ঘটিয়েছে।
এখানে কোনো সিসিটিভি ক্যামেরাও লাগানো নেই, ফলে ঘটনার গতি প্রকৃতিও বোঝার উপায় নেই। আপনি চেনেন একে? হ্যাঁ স্যার, আমরা এক জায়গায় থাকি। তা এত সকালে উনি রোজ কোথায় যান? ও তো রান্নার কাজ করে, তাই রোজ সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। দীপক ভালো করে খেয়াল করল মহিলাটির বয়স 33 কি 34 হবে। বেশ আঁটোসাঁটো আকর্ষণীয় চেহারা, পরনে সবুজ রঙের সালোয়ার কামিজ, আর ওর হাতের ফোনটাও ছিটকে পড়েছে দূরে। একজন সেটা বলতেই সাবধানে তুলে নেওয়া হলো ফোনটা। আপনি কোথায় থাকেন? আমরা দুজনেই অর্জুন নগরে থাকি, কিন্তু লতা মানে সুলতার তো একটা নাবালক ছেলে ছাড়া আর কেউ নেই। তাকে নিয়ে থানায় আসবেন, ওকে কিছু প্রশ্ন করতে হবে। ফটোগ্রাফার এসে ফটাফট করে ফটো তুলতে থাকে। তার আগেই অবশ্য অনেকেই তাদের মোবাইলে তুলে নিয়েছে ফটো। বাড়ি থেকে ফলো করে দেখাতে হবে না, তাই তুলে রাখা। ডেড বডি তোলার ব্যবস্থা করতে বলে দীপক থানার দিকে রওনা দিল। সকাল থেকে পেটে চা পড়েনি, মেজাজটা তাই একটু খিঁচড়েই রয়েছে, মুখটা তেঁতো হয়েও আছে। সামনের চায়ের দোকানে গিয়ে চায়ের অর্ডার দিল। বেলা 12টার পর ওই মহিলাটা একটি বছর 14 ছেলেকে নিয়ে থানায় ঢুকল। ছেলেটার কাঁদো কাঁদো চোখ মুখ ফুলে একাকার। থানায় ঢুকে ভয় আরো সিটিয়ে রয়েছে। দীপক রায় তার ডিউটির ভার তার পরের অফিসার অতনুকে সব বুঝিয়ে বাড়ি চলে গেছে। অতনু ওদের বসতে বলল, আচ্ছা, তুমি আমার কটা প্রশ্নের উত্তর দাও তো। কোনো ভয় নেই। বাড়িতে শুধু তুমি আর মা থাকতে? তোমার বাবা নেই? এবার মহিলাটি বলল, এই বছর 10 আগে বাবলা মানে ওর বাবা মারা যায়। 4 বছরের ছেলের সমেত লতাকে বার করে দেয় ওর শ্বশুর বাড়ির লোকেরা। হায়ার সেকেন্ডারি বিদ্যা নিয়ে আর কোন কাজ করবে, তাই লোকের বাড়ি রান্নার কাজ ধরে। তা তোমার মা কত বাড়ি রান্না করতো তুমি জানো? সকালে 3 বাড়ি, বিকালে আরো 2 বাড়ি, মোট 5 বাড়ি। কি করবে স্যার, ঘর ভাড়া, ছেলের পড়াশোনার খরচ, দুজনের পেট চালাতে খুব পরিশ্রম করতো লতা। এবার তো ছেলেটাও অনাথ হয়ে গেল। তোমাদের কোনো আত্মীয় স্বজন কেউ নেই? না মানে কেউ কোনোদিন এসেছে বাড়িতে? কেউ না। আচ্ছা দেখো তো, এসব কাদের নাম্বার? এই তো মা যেখানে রান্না করতো সব তাদের নাম্বার, শুধু একটা নাম্বার কার বুঝতে পারছি না। এই নাম্বারটা। বলেই অতনুর দিকে এগিয়ে দিল ফোনটা। অতনু নাম্বারটা দেখল। কদিন আগেই ফোন করেছিল রাত 12:30টায়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দরকার হলেই তোমায় ডাকবো। আপনার নাম, ঠিকানা আর মোবাইল নম্বরটা বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, ছেলেটার কি হবে এবার? ঠিক আছে, আমি দেখব ওকে কোনো হোমে রাখা যায় নাকি। ওরা চলে গেলে অতনু লতার ফোনটা নিয়ে দেখতে থাকে। যে নাম্বারটায় কল এসেছিল সপ্তাহখানেক আগে সেটাই কল করতে থাকে। কিন্তু শুনতে পায় এই নাম্বারের নাকি কোনো অস্তিত্বই নেই। আর সেটাই স্বাভাবিক। নাম্বারটা চেক করার জন্য অতনু ওটা পলাশের কাছে পাঠিয়ে দেয়। পরদিন সুলতার পোস্টমর্টম রিপোর্ট চলে আসে, যা দেখে অতনু ঘাবড়ে যায়।
এটা তার ধারণার অতীত ছিল। সুলতা নামের মহিলাটি 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। সে দীপককে ফোন করে সব জানায়, আর দীপক বলে, তুমি একবার রণজয়কে ফোন করে আসতে বলো, এসব কেস ও ভালো হ্যান্ডেল করতে পারে। রণজয়কে ফোন করতে হয় না। বিকেলেও নিজেই ফোন করে আগের একটা কেসের ব্যাপারে জানতে চায়। অতনু বলে, আরে এই মাত্র দীপকদা তোমার কথা বলছিল, তা তুমি নিজেই ফোন করলে, খুব দরকার তোমাকে। জানো তো, শয়তানকে স্মরণ করলেই সে হাজির হয়। ঠিক আছে, বিকালে দেখা হচ্ছে তাহলে। আমি বরং একেবারে থানায় পৌঁছে যাব। বিকালে রণজয় অতনুর সাথে চায়ে চুমুক দিয়ে সুলতা সর্দারের কেসটা আদ্যপান্ত জানায় গোয়েন্দা রণজয় সামন্তকে। শুনে রণজয় একটা সিগারেট ধরিয়ে কি যেন একটা চিন্তা করতে থাকে এক মনে। কি ভাবছো রণজয় দা? কেসটা একটু জটিল না? জটিল না হলেও কুটিল তো বটেই। তবে সুলতার বাচ্চা হওয়ার কথাটা এখন চেপে রাখতে হবে, 5 কান যেন না হয়। আর ওর কাজের বাড়িগুলো একবার ভিজিট করতে হবে। তবে তার আগে যেখানে থাকে সেই ঘরটা একবার দেখতে হবে। চলো ওর বাড়ি যাওয়া যাক আগে। বলেই হাসতে থাকে। জিপে উঠে অতনু বলে, আমার কি মনে হয় জানো রণদা, মহিলাটির কোনো গুপ্ত প্রেমিক ছিল, যেটা কেউ জানতো বলে মনে হয় না, তাই না? হতেই পারে। ইউসি বয়স তো বেশি নয়, হয়তো সেই মেরেছে পথের কাঁটা ছড়াতে। কথা বলতে বলতে সুলতাদের বস্তির সামনে জিপ চলে এলো। জিপ দেখেই সবাই ভিড় করলো। ওরা জিপ থেকে নেমে বাবলাদের ঘরে ঢুকলো। ওকে আগে বলাই ছিল 10 বাই 12 ফুটের একটা ঘর, সামান্য জিনিস দিয়ে পরিপাটি করে গোছানোও রয়েছে। একটা শোয়ার চৌকি, ছোট্ট টেবিল আর 2টো চেয়ার, একটা আলনা আর একটা বড় ট্যাঙ্ক। এছাড়া আর কিছুই নেই। আর বারান্দার একপাশে রান্নার ব্যবস্থা। রণজয় ঘরটার মধ্যে আঁতিবাতি করে খুঁজতে লাগলো। তোষকের তলা, টেবিলের ড্রয়ার এবং ট্যাঙ্কের মধ্যে সব জামা কাপড় গোছানো রয়েছে। আর একদম তলায় একটা খাম। খুলতেই বেরিয়েছে এক গোছা টাকা। মোট 10,000 টাকা রয়েছে তার মধ্যে। খামটার উপর ছাপটা লক্ষ্য করলো রণজয়। হতে পারে লতা তার মাইনের থেকে টাকাটা জমিয়ে রেখে দিয়েছিল। রণজয় বাবলাকে বলল, এখানে টাকাগুলো থাকলো, তোমার ভবিষ্যতের জন্য হয়তো তোমার মা জমাচ্ছিল। যাই হোক, সাবধানে রেখো টাকাগুলো, হ্যাঁ, পরে কাজে আসবে। আবার সেখানে টাকাটা রেখে ট্যাঙ্কে তালা দিয়ে চাবিটা সাবধানে রাখতে বলল রণজয়। দেখা যাক, এর মধ্যে একটা থাকার ব্যবস্থা করতেই হবে বাবলার। কোনো হোমে খোঁজ নিতে হবে। আচ্ছা, এবার আমাদের সাথে চলো তো বাবলা, তোমার মায়ের কাজের বাড়িগুলো একটু দেখিয়ে দাও। অতনুর কথায় বাবলা জিপে উঠল। ও জীবনেই প্রথম কোনো গাড়িতে উঠল, তাও আবার পুলিশের জিপ। নিজেকে কেমন ভিআইপি বলেই মনে হচ্ছিল বাবলার। আচ্ছা বাবলা, ভালো করে মনে করো তো, কদিন আগে রাত 12:30 একটা ফোন এসেছিল তোমার মায়ের ফোনে। সে বিষয়ে কিছু বলতে পারবে? কারণ অত রাতে কোনো ফোন এলে সেটা তো আর স্বাভাবিক ব্যাপার থাকে না, তাই জানতে চাইছি। একটু ভেবে বাবলা উত্তর দিল, আসলে আমি খুব ঘুম কাতুরে,
মা 11টায় শুতে এলেও আমি টের পেতাম না। তবে কদিন আগে একটা ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়। মা চাপা গলায় কথা বলছিল, শুধু কটা কথাই কানে এসেছিল। আমার এত বড় সর্বনাশ আপনার না করলেই চলছিল না, এখন টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছেন? আমার জীবনটা তো শেষ করে দিলেন, এবার ভয় দেখাচ্ছেন আমায়। মা খুব কাঁদছিল তখন। এরপর আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন মাকে এটা বলতেই মা বলল আমি স্বপ্ন দেখেছি ঘুমের মধ্যে। অতনু এবার কথার মোড় অন্যদিকে নেয়। আচ্ছা বাবলা, তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে? ওই তো হরেন্দ্রনাথ বয়েজ স্কুলে, 8-এ পড়ি। পরের বার 9-এ ওঠার কথা ছিল। বাবলার কথা শুনে বোঝাই যায় ও বেশ হতাশ হয়ে পড়েছে। হয়তো ভাবছে আর পড়াশুনো করাই হবে না ওর। হঠাৎ বাবলা চেঁচিয়ে উঠল, এই বাড়িটা! গাড়িটা থামতেই ওরা নেমে পড়ল। দোতলা বাড়িতে বেল বাজাতে এক ভদ্র মহিলা দরজা খুলে পুলিশ দেখে ভয় পেয়ে চেঁচিয়েই উঠল, ও মা গো, বাড়িতে পুলিশ কেন? মুহূর্তে সারা বাড়ির লোক চলে এলো। এই বাড়িটা পাইকারি চাল ব্যবসায়ী সুবোধ বিশ্বাসের। বাড়িতে 6 জন সদস্য। এই বাড়িতে সুলতা নামে একজন রান্নার কাজ করতো? প্রশ্ন শুনেই সেই ভদ্র মহিলা তেরিয়া হয়ে জবাব দিল, হ্যাঁ করতো, কিন্তু তাতে হয়েছেটা কি? হ্যাঁ, 2 দিন ধরে তার আসার নাম নেই। হ্যাঁ, একটা ফোন অবধি করেনি। আসুক এরপরে ঝটা মেরে যদি না তাড়িয়েছি তো কি আর বলবো। ওকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে। ও মা গো, এবার কি হবে? এই গোষ্ঠীর রান্না সব আমায় করতে হবে এবার। একটু আগে সুলতাকে তাড়াচ্ছিল, এবার কে রান্না করবে তাই বলে চেঁচাচ্ছে। একটা অল্প বয়সী মেয়ে তাকে ধমকালো, কি শুরু করেছো তুমি? একটা মানুষ মারা গেছে আর তোমার রান্নার চিন্তা? তবে কি, নিজেরা তো কুটুটিও নাড়ো না, খালি বড় বড় কথা। তাও মেয়ে গাড়ি চাপা পড়লো কি করে? হ্যাঁ, এতক্ষণ যেন নাটক দেখছিল ওরা। এবার মুখ খুলল অতনু। তা সুলতা কেমন মানুষ ছিল? ওর কোনো শত্রু ছিল জানেন আপনারা? সুলতা শত্রু? না না না, সুলতার আবার শত্রু থাকবে কি করে? ওকে তো সবাই খুব পছন্দই করতো। এমনকি আমার কর্তাও রান্নাঘরের সামনে দেখতাম ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াতো। এসব কি বলছো বৌমা? ছি 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 ছি, এনাদের সামনে এসব কথা বলছো? কেন বলবো না? হ্যাঁ, আমি তো দেখতাম আপনার ছেলে সুলতা যেই আসতো রান্নাঘরের দিকে অমনি চলাফেরাটা কেমন যেন বেড়ে যেত। তুমি থামবে? বাবার নামে যা খুশি তাই বলবে? আপনারা কিছু মনে করবেন না, সুলতা মাসি খুব ভালো ছিল, আমরা সবাই ওকে পছন্দ করতাম। খবরটা শুনে খুব বাজে লাগছে। আমরা আসছি এখন। যদি কিছু বলার থাকে থানায় গিয়ে জানাবেন প্লিজ, কারণ এটা একটা সিম্পল মার্ডার কেস। আমরা খুনিকে ধরবার চেষ্টা করছি, আর কাজে বেরিয়েই ওকে মরতে হলো। আচ্ছা, আসছি আমরা এখন। 3 জনই বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। বাইরে এসে রণজয় বলল, মাই গুডনেস, কি সব লোকজন! আর একটু সময় থাকলে আমি পাগল হয়ে যেতাম। তবেই চিন্তা করো, যারা ওই বাড়িতে থাকে কতটা সহ্য শক্তি তাদের। রণজয় শুনে হাসল। এরপর বেশ কয়েকটা বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে বেল বাজালো বাবলা। দরজা খুলে দিল সৌম্যদর্শন, এক ভদ্রলোক। জানা গেল উনি রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার পবিত্র চৌধুরী। এই বাড়ির সবাই অন্যরকম। পুলিশ দেখে ওদের বসতে বলে
কফিও এনে দিল। গতকাল সকালে এদের বাড়িতে আসতে গিয়েই সুলতা মারা গেছে। সেটা শুনেই সবাই বেশ ভেঙেও পড়ল। বিশেষ করে বাড়ির গিন্নি অদিতি দেবী তো কেঁদেই ফেললেন। সত্যি দুই বাড়িতে কত তফাৎ। সুলতাকে সকাল 6:30 এখানে আসতে হতো। ভদ্রলোক রিটায়ার করলেও তার ছেলে বৌমা সবাই চাকরি করে, আর তারা 9টার মধ্যেই বেরিয়ে যায়। 7 বছরের নাতিও স্কুলে যায়, সুতরাং সকালটা বেশ ব্যস্ততার মধ্যেই কাটে। রোজ সকালে সুলতাই এসে সামাল দেয় সব কিছু। এবার যে কি হবে, সুলতার মতো কাকেই বার পাবে? বাবলার পরিচয় জেনে ওর হাতে কিছু টাকা দিলেন পবিত্রবাবু। পরের বাড়িটাই রাস্তায় নয়, এখান থেকে আরেকটা রাস্তা চলে গেছে মেন রোডের দিকে। সেখানে একটা ফ্ল্যাটে থাকেন দুজন বয়স্ক স্বামী স্ত্রী। আগে দুজনই চাকরি করতেন, ছেলেমেয়েরা সবাই বাইরেই থাকে। সুলতার কথা শুনে অসম্ভব ভেঙে পড়ল সুমিত রায় আর মানসী রায়। ভদ্রলোক 70 প্রায়, আর ওনার স্ত্রী 66 বছরের হবে। ওরা যেন কেউই বিশ্বাসই করতে পারছেন না মেয়েটার এই পরিণতি হয়েছে। বাবলাকেও চেনেন ওরা। তাকে জড়িয়ে ধরে ওনারা কেঁদে ফেলল। এবার বাবলা কোথায় থাকবে সেটা তারা জানতে চাইল। অতনু ওকে হোমে পাঠাবার কথা বলতেই ওরা বলল, বাবলার যদি আপত্তি না থাকে তাহলে ওরাই ওকে রাখবে। এখান থেকে ও স্কুলে যাতায়াত করবে, পড়াশোনাটাও করবে। কি বাবলা বাবু, এখানে থাকবে তো তুমি? বাবলাও মাথা নাড়ে। এই তো গুড বয়ের মতো কথা। রণজয় এবার সুমিত বাবুকে নিজের পরিচয় দিয়ে বলল, আপনার সাথে একটা জরুরি কথা ছিল, তবে এখানে নয়, ভেতরে যেতে পারি কি? রণজয়ের মনে হলো পোস্টমর্টম রিপোর্টে পাওয়া সুলতার কথাটা একমাত্র এনাকেই বিশ্বাস করে বলা যায়। সুমিতবাবু বুঝলেন কথাটা গোপনীয়, তাই রণজয়কে নিয়ে ব্যালকনিতে বসলেন। অতনু বসার ঘরেই বসে থাকলো। মানসী দেবীর সাথে কথা বলছিল চা খেতে খেতে। সুমিতবাবু সব শুনে যেন আকাশ থেকে বলল, এরকম কি করে হয়? ওর মতো মেয়ের এই অবস্থা আমি তো ভাবতেই পারছি না। আসলে আমরা আন্দাজ করছি সুলতার হয়তো কোনো প্রেমিক ছিল। কিন্তু তাহলে তো কেউ না কেউ জানতে পারতো। এত বড় একটা ঘটনা সবার কাছ থেকে কত লুকিয়ে রাখবে? আর এই জন্যই হয়তো ওকে মরতে হলো। সুমিতবাবুর কথাগুলোয় বেশ যুক্তি আছে। রণজয় তাই মনে হলো। তাছাড়া বাবলার শোনা ফোনের কথাগুলো যাকে বলছিল, সুলতা তাকে আপনি করেই বলছিল। কেউ তার প্রেমিককে আপনি বা আগে করে বলে না। আচ্ছা, আপনাদের বাড়িতে কাজ করতে এলে ওর কি কোনো ফোন আসতো? একেবারেই নয়, রোজ একটাই ফোন আসতো। এক ছোকরিটা মহিলা ফোনে চেঁচাতো তার বাড়ি কখন যাবে। শুনেই রণজয় হেসে ফেলল। ওদের কাছ থেকে বিদায় নিল ওরা। সুমিতবাবু বলে দিলেন ওদের কোনো হেল্প লাগলে অবশ্যই জানাতে, আর বাবলা যত তাড়াতাড়ি পারবে এখানে যেন চলে আসে। ওখান থেকে বেরিয়ে দেখলো রাত 9টা বাজে। আচ্ছা, এত রাতে আর কোনো ভদ্রলোকের বাড়ি যাওয়া উচিত হবে কি? রণজয় হেসে বলল, পুলিশের কাজে আবার সময় অসময় আছে নাকি? সুতরাং ওরা চলল বাকি দুটো বাড়ির লোকেদের সাথে আলাপ করতে। বেলটা বেজেই যাচ্ছে। বেশ কিছুক্ষণ বাদে দরজা খুলেই পুলিশ দেখে ভ্রু কুঁচকে গেল মহিলার। ভিতরে আসার অনুমতি চাইতে উনি আরো ঘাবড়ে গেলেন। বাড়ির বাদবাকি লোকেরা এসে গেলে অতনু সুলতার খবরটা দিল। ওরা শুনে সবাই ভয় পেয়ে গেল। মহিলাটা তো ভয় কেঁদেই ফেলল। পুলিশ! আচ্ছা, সুলতা যখন রান্না করতে আসতো তখন বাড়িতে কে কে থাকতো? বিশ্বাস করুন আমরা বিষয়ে কিছু জানি না। না না, ও বিকেল 5টায় আসতো আর নিজের মতো রান্নাবান্না করে বেরিয়ে যেত। খুব খুব খুব
ভালো ছিল মেয়েটা। হ্যাঁ, আমি, আমার শাশুড়ি আর আর আমার এই ছেলে মেয়েরা। আর আপনার স্বামী? না না, ওর ফিরতে অনেক রাত হয়। ও আই সি। আচ্ছা, আপনার বাড়িতে কাজ করার সময় কি ওর কোনো ফোন আসতো নাকি? না না না, তো সেরকম কিছু শুনিনি। ও নিজের মতোই নিজে কাজ করে চলে যেত সুলতা, বেশি কথাও বলতো না ও। এবারে ওরা শেষ বাড়িটায় এসে উপস্থিত হলো। এই বাড়িটায় একদম শেষে কাজ করতে আসতো সুলতা। বাংলো টাইপের একটা বাড়ি, দেখেই বোঝা যায় বেশ অবস্থাপন্ন ফ্যামিলি। গ্যারেজে দুটো গাড়িও রাখা রয়েছে। বাড়িতে থাকেন শুধু স্বামী আর স্ত্রী। ভদ্রলোক বিরাট স্কলার, ডক্টর অমিতাভ দাশগুপ্ত। না, উনি ডাক্তার নন, ডক্টরেট উপাধি পাওয়া। দেশ বিদেশে ঘুরে বেড়ান তিনি। সেমিনার, বক্তৃতা এসবই ওনার কাজের মধ্যেই পড়ে। প্রায় বিদেশের নামি দামি ইউনিভার্সিটিতে আমন্ত্রণ পেয়ে ওনাকে পড়াতে যেতে হতো। ভদ্রলোকের বয়স ওই বছর 40 হবে। বেশ ব্যক্তিত্ব সম্পন্ন, রাশভারী চেহারা, দেখলেই মনে হয় খুব এডুকেটেড একটা মানুষ। আর কথাবার্তাও ভারী সুন্দর। ওনার স্ত্রী মধুমিতাও খুব সুন্দরী, কলকাতার এক কলেজের প্রফেসর। বয়স ওই বছর 36 হবে। ওদের কোনো সন্তান নেই বলেই মনে হলো। সুলতার মৃত্যুর সংবাদে ওরা শুধু অবাক নয়, খুবই কষ্ট পেল। অমিতাভবাবু বোধহয় সারাক্ষণ বই মুখে নিয়ে বসে থাকে। ওরা যতক্ষণ ছিল উনি ওনার লাইব্রেরিতেই বসে থাকলেন। এমনকি ওদের সঙ্গে কথাবার্তা ওই লাইব্রেরিতে বসে বসেই সারলেন। উনি তো সুলতার ব্যাপারে কিছুই বলতে পারলেন না। সুলতা বলে মেয়েটা যে এদের রান্না করতো সেটাই বোধহয় ওনার মাথায়ই নেই। বোঝা গেল এরা সুলতার কোনো খবরই দিতে পারবে না। ঠিকমতো বাড়িই থাকতো না কেউ। ওরা বেরিয়ে আসছে। জিপে উঠে অতনু হতাশ গলায় বলল, আরে ও রণজয়দা, কিছুই তো বোঝা গেল না। কোনো রকম ক্লুও তো পেলাম না। কিভাবে এগোবো এই কেসে? এই 5 বাড়ির কোন লোক কি জড়িয়ে আছে, হ্যাঁ, আমার মাথায় কিছুই আসছে না। রণজয় কি যেন ভাবতে ভাবতে উত্তর দিল, ধীরে বৎস, ধীরে। সবে তো সন্ধে হলো, দাঁড়াও, ভরসা রাখো একটু। সবে তো 2 দিন কাটলো। রণজয় থানার সামনে নেমে গেল। ওর বাইক রাখা ছিল ওখানেই। অতনু নেমে গেল আর গাড়ির ড্রাইভারকে বলল, বাবলাকে বাড়ি পৌঁছে দিও। রাতে বাড়ি ফিরে রণজয় ডিনার শেষ করে সুলতার কেসটা নিয়ে ভাবতে বসল। এক এক করে 5টা বাড়ির কাউকেই সন্দেহ করার মতো কিছুই পাওয়া যায়নি। কিন্তু এখন তো রণজয়ের মনে হচ্ছে এই 5 বাড়ির কোনো একজন মানুষ সুলতাকে ফাঁসিয়েছে। তার মৃত্যুর কারণও সেই হবে। ওর কোনো প্রেমিক থাকলে ঠিক কেউ না কেউ তো জানতই, কিন্তু সেটা কোন বাড়ির লোক হবে? ওই ঝগড়ুটে মহিলার স্বামী বোধহয় সুলতাকে বেশ পছন্দই করত। পরদিন তার সাথে দেখা করতে হবে, যদি কিছু মেলে। না স্যার, সেরকম কিছু নয়। হ্যাঁ, মেয়েটা বেশ শান্তশিষ্ট ও ভদ্র ছিল, দেখতেও ভালো ছিল, সবাই পছন্দ করতো তাকে। তবে আমার বউয়ের কথা কিছু মনে করবেন না, ও ভয়ানক সন্দেহ করে আমায়। তাছাড়া সুলতা কাজে আসার পরেই আমি খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতাম। এসব বাজে কথা আমার বউয়ের মস্তিষ্ক প্রসূত। সুবোধের অকপট স্বীকারোক্তি শুনে হাসল রণজয়। ওখান থেকে বেরিয়ে চলে গেল বাবলার ওখানে। আর সুলতার 3 দিনের কাজ হলো স্থানীয় একটা মঠে। ওর আশেপাশের লোকের সাহায্যেই বাবলা কাজটা সারল। রণজয়কে দেখে বাবলা বেশ খুশি হলো, বলল, স্যার, আপনাকে একটা জিনিস দেব, মায়ের ব্যাগে পেয়েছি। এটা কিসের চাবি? কোথায় পেলে? মনে হয়
যে বাড়িতে মা সবার শেষে যেত তাদের বাড়ির চাবি তো মায়ের কাছেই থাকতো। রণজয় চাবিটা পেয়ে বেশ খুশি হলো। কোথায় কোন কাজে লাগে দেখা যাক। আপাতত চাবিটা রণজয়ের জিম্মাতেই থাকলো। আচ্ছা বাবলা, তুমি ওই দাদু দিদার বাড়ি কবে যাচ্ছ? এই মাস শেষ হলেই চলে যাব আমি, আর তো থাকা যাবে না এখানে। আচ্ছা শোনো, তোমার জিনিসপত্র আর বিশেষ করে টাকাগুলো সাবধানে নিয়ে যেও। আর একটা জিনিস একবার দেখাবে আমায়। কি জিনিস স্যার? ওই ট্রাঙ্কে রাখা টাকার খামটা একবার দেখব। বাবলা খামটা বের করে দেয় রণজয়ের হাতে। রণজয় টাকাগুলো অন্য একটা খামে ভরে বাবলাকে ফেরত দিল, আর ওই খামটা নিজের পকেটস্থ করল। খামের ওপর ওই ছাপটা ভালো করে পরীক্ষা করে দেখতে হবে, কারণ এত ছোট লেখা যে ভালো করে বোঝাই যাচ্ছে না। রণজয় এবার হাজির হলো দুর্ঘটনাস্থলে। জায়গাটাও চারিদিক থেকে ভালো করে দেখে নিল। তারপর সেই চায়ের দোকানটায় গিয়ে হাজির হলো। বেশ ভিড়। রণজয় ফাঁকা হবার জন্য অপেক্ষা করতে লাগলো। ফাঁকা হতেই রণজয় নিজের পরিচয় দিয়ে জানতে চাইল সেদিন গাড়ির চালককে উনি দেখেছেন কিনা, মানে যদি কিছু মনে পড়ে আর কি। একটু মনে করার চেষ্টা করুন প্লিজ। আপনার বয়ান পেলে আমাদের খুব সুবিধা হয়। একটা অসহায় মেয়েকে মেরে ফেলে পার পেয়ে যাবে একটা খুনি, সেটা তো মানা যায় না। স্যার, সাদা রঙের বড় গাড়ি ছিল, আর ড্রাইভারের লাল চুল, সেটা ঝুঁটি দিয়ে বাঁধা ছিল। হ্যাঁ হ্যাঁ, এইটুকু মনে হচ্ছে এখন। আর কিছু? না স্যার, আর তো কিছু মনে পড়ছে না। আসলে ঘটনাটা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছে, তাই আর কিছু খেয়াল করিনি। এখন মনে হয় গাড়ির নাম্বার প্লেট দেখলেই ভালো হতো। হ্যাঁ, তাতে কোনো লাভ হতো না, কারণ আসল নম্বর নিয়ে তো আর কেউ খুন করতে আসে না। আচ্ছা, আমি চলি আজ। তবে যদি কিছু মনে পড়ে জানাবেন কিন্তু। রণজয় হাঁটা দিল থানার উদ্দেশ্যে। তাকে দেখে অতনু বলল, রণজয়দা, ফোনটা চেক করে দেখেছিলাম। সুলতাকে কল করা নাম্বারটা এক সুপারি কিলারের। যদিও সে মারা গেছে, আর সুলতা যদি কলগুলো রেকর্ড করে রাখতো তবে অনেক সুবিধা হতো, কিন্তু সেসব কিছুই হয়নি। ওর ছেলের শোনা কথাগুলোই যা ভরসা। দেখো, সেদিনের সেই ঘাতক গাড়ির ড্রাইভারের খোঁজ নিতে হবে। আমি চেহারার যা বর্ণনা পেয়েছি তাতে না পাওয়ার কথা নয়, কারণ এদের না সব ক্যাটাগরি ভাগ করা থাকে। কেউ ছুরি দিয়ে খুন করতে ওস্তাদ, কেউ রিভলভার দিয়ে, আবার কেউ গলায় ফাঁস দিতে ওস্তাদ, আবার কেউ কেউ গাড়ি দিয়ে পিষে মারতে দক্ষ। আমি একটু দেখি খোঁজ খবর নিয়ে এরকম কজন আছে। বাবা, তোমার যে অপরাধীদের মনুষ্যত্ব গুলে খাওয়া দেখছি। 18 বছর ধরে এই কাজই তো করে চলেছি ভাই। এমন সময় দীপক রায় এসে ঢুকলো। তার এখন নাইট ডিউটি চলছে। রণজয় হেসে বলল, আরে রণজয় যে, তা এই কেসের কদ্দূর কি হলো? পেলে কিছু মুখ্য প্রমাণ? কেসটা শুধু জটিল নয়, বড়ই কুটিল। দেখা যাক আমার তরি কবে ডাঙায় ভিড়বে। চললাম আজ। আরে বসো তো, কতদিন আড্ডাই মারা হয়নি। অতনুও বেরিয়ে গেল হাসতে হাসতে। রণজয় বাধ্য হয়ে বসে পড়ল। রণজয় তার সহকারী কনিষ্ককে ফোন করে কতগুলো খবর খোঁজ নিতে বলল।
বলে দিল খুবই আর্জেন্ট এটা। কনিষ্ক হেসে বলল, আর্জেন্ট না হলে কি আর আমায় স্মরণ করো তুমি? তুই তো আমার রথের সারথি। আর মার খাইও না আমায়। চলো, গুড নাইট। রাতে শুয়ে ঘুম আসছিল না। রণজয় একটা সিগারেট ধরিয়ে ভাবতে বসে, কাকে সন্দেহ করতে পারে সে। চাল ব্যবসায়ী সুবোধ বাবুকে? ওই রকম দজ্জাল বউ আর বড় বড় ছেলে মেয়ের বাবা? না। তবে কি ব্যাংক ম্যানেজার আর তার ছেলে? না, ঠিক মেলানো যায় না। তবে কি সুমিত রায়, ওই 70 পেরোনো মানুষটা যে সুলতাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো? তবে আর তো বাকি থাকে 4 আর 5 নম্বর বাড়ি। 4 নম্বর বাড়ির লোক তো ওই সময় থাকতোই না কোনোদিনও। আর তাহলে বাকি রইল ডক্টর দাশগুপ্ত। সে তো আবার বই ছাড়া অন্য কিছুই খেয়াল করে না বোধহয়। অ্যাস্ট্রেতে সিগারেটের শেষ টুকরোটা গুজতে গিয়ে চোখে পড়ে বাবলার দেওয়া চাবিটা। একবার দেখবে নাকি বাজিয়ে, যদি কিছু মেলে এই বাড়িতে। প্রচণ্ড মেঘ করেছে আজ। তার মধ্যে ওই সন্ধ্যার অন্ধকারে ওই বাংলো বাড়িতে হানা দেয় রণজয়। বাইক ছাড়াই সে এসেছে আজ। প্রথমে বেল দিয়ে অপেক্ষা করে, কেউই দরজা খোলে না। তার মানে বাড়িতে কি কেউ নেই? এরপর চাবি নিয়ে নিজেই দরজা খুলে ঢুকে পড়ে ভিতরে। সোজা গিয়ে উঠে যায় দোতলায়। না, অন্য কোনো ঘর নয়। তার একটাই উদ্দেশ্য, অমিতাভ বাবুর লাইব্রেরি রুমটা ভালো করে দেখা। সমস্ত তাক ড্রয়ার ভালো করে খুঁজতে খুঁজতে পেয়ে যায় এক গোছা খাম। আরে, এর একটাই তো সুলতার কাছে পেয়েছে। এবার ভালো করে দেখে বুঝে যায় সে, এটা কোনো বিদেশি ইউনিভার্সিটির ছাপ দেওয়া। হয়তো সুলতাকে মাইনে দিয়েছিল ওই খামে ভরেই। কিন্তু এতগুলো টাকা মাইনে হয় না একবেলার রাঁধুনির। তবে কিসের জন্যই সে দিয়েছিল? এমন তো হতে পারে হয়তো ওই খামে টাকা জমাচ্ছিল সুলতা। ওহ, মাথাটা যেন ঘেঁটে ঘ হয়ে গেল। আর কিছুই ভাবতে পারছে না রণজয়। এবার একটা ড্রয়ারের থেকে বেরোলো বিদেশি কন্ডোমের প্যাকেট। হ্যাঁ, যাদের সন্তান হওয়ার চান্স নেই তারা কেন এসব ব্যবহার করবে? এটা খুব অস্বাভাবিক লাগলো রণজয়ের কাছে। হঠাৎ মনে হলো একটা গাড়ির আওয়াজ হলো। সর্বনাশ, এ তো ডাক্তার দাশগুপ্ত ফিরে এসেছে মনে হচ্ছে। কি কেড়োয় পড়া গেল। এবার কি করবে রণজয়? আর তো বেরোনোর উপায় নেই। সে কি ধরা পড়ে যাবে এবার? শেষ পর্যন্ত চুরির দায় ধরা পড়বে নাকি? হঠাৎই চোখে পড়ল একটা আলমারির পেছনে অনেকটা জায়গা ফাঁকা। আপাতত ওখানেই সেঁধিয়ে গেল রণজয়। কতক্ষণ এভাবে থাকতে হবে কেই বা জানে। অমিতাভ ঘরে ঢুকলো, হাতের ব্যাগটা ছুঁড়ে রাখলো। তারপর সোফায় বসে জুতোটা খুলছে। এমন সময় ওনার একটা ফোন এলো। ফোনটা স্পিকারে দিয়েই কথা বলতে শুরু করলেন উনি। হ্যালো, কি প্রবলেম হলো আবার? বারণ করেছি না যখন তখন আমাকে ফোন করবে না। রণজয় চট করে ফোনে রেকর্ড করা শুরু করলো। কি করবো স্যার, কেউ একজন আমাকে নিয়ে খোঁজ খবর করা শুরু করেছে। আমি তো ফেঁসে যাবই, তার সাথে আপনিও। তাকেও ঠিকানায় পাঠিয়ে দাও এবার, কারণ তুমি ফাঁসলে তো আমিও ফাঁসবো। রণজয় যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বলছেন উনি এসব? বই মুখে নিয়ে থাকা নামি দামি প্রফেসরের এ কি রূপ দেখছে রণজয়?
স্যার আমার ঠিকানা লাগাতে গেলে খরচা আছে, আরো টাকা পাঠান। এই তোমার তো টাকা ছাড়া কথা নেই, পাঠিয়ে দিচ্ছি, কিন্তু কোনো রকম ঝামেলায় যেন আমি না পড়ি, এটা তোমায় বলে রাখলাম। আরে না স্যার, আমি সব সামলে নেব, ওসব নিয়ে কোনো টেনশন করবেন না। ঠিক আছে, রাখছি এখন। এই বড় বড় কথা না বলে না কাজে করে দেখাও। আর শেষবারের মতো তোমাকে বলে যাচ্ছি, আমাকে যখন তখন ফোন করবে না। ফোনটা রেখে উনি ওয়াশরুমে ঢুকে গেলেন, আর অনুজয় সেই ফাঁকে ঘর থেকে বেরিয়ে সোজা রাস্তায় গিয়ে বড় করে শ্বাস নিল। মাথার ভিতর কিরকম করছে যেন। শেষ পর্যন্ত ডক্টর দাশগুপ্ত। রণজয় যেন এখনো ভাবতেই পারছে না, এত বড় একটা মানুষ এরকম একটা ঘৃণ্য কাজ করতে পারলো। মানুষের ওপর মানুষের বিশ্বাস এইভাবে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সারা জীবন এত রকম কেস দেখেছে রণজয়, কিন্তু আজ যেন তার নিজের ওপর বিশ্বাসেই চিড় ধরেছে। বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমেছে। একটা বড় বাড়ির শেডের নিচে দাঁড়ালো রণজয়। ফোনটা বাজছে। কনিষ্ক ফোন করেছে। রণজয় দা, আমি সব খবর পেয়ে গেছি। সেদিন যে গাড়ি পিষে মেরেছিল সে একজন সুপারি কিলার, বিহারের বাসিন্দা। ওর নাম রাজু ভকত। ওকে একজন প্রফেসর কাজে লাগিয়েছিল। 1 লাখ টাকার বিনিময়ে ওই মহিলাটিকে খুন করেছিল রাজু। ও বড় বাজারে থাকে। বাদ বাকি ডিটেলস আমি তোমাকে কনিষ্কের কথা থেমে যায়। বিকট একটা আওয়াজ আর লোকের চিৎকার শুনতে পায় রণজয়। কনিষ্ক, কনিষ্ক, কি হলো তোর? এই বলে চিৎকার করে রণজয়, কিন্তু কোনো উত্তরই নেই। অথচ গাড়ি, লোকজনের চেঁচামেচি সবই শুনতে পায়। কনিষ্ক নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। প্রায় ছুটতে ছুটতে থানায় যায় রণজয়। হসপিটালের বেডে শুয়ে আছে কনিষ্ক, সারা মাথা মুখ ব্যান্ডেজ করা। ডাক্তার বলেছেন বিপদ কেটে গেছে, কারণ সঙ্গে সঙ্গেই হসপিটালে আনা হয়েছিল বলেই তার বিপদ কেটে গেছে। তবে এখন তার সাথে কথা বলা যাবে না, পুরোপুরি জ্ঞান না ফিরলে। কনিষ্ক সেদিনকে বাইক দাঁড় করিয়ে রাস্তার একপাশে রণজয়কে ফোন করেছিল। ঠিক এমনই সময় একটা গাড়ি এসে ধাক্কা মারে কনিষ্ককে। কপাল ভালো সে রাস্তায় ছিটকে পড়েনি, তাহলে গাড়িটা তাকে পিষে দিত। ফুটপাতের উপরে পড়াতে বেঁচে যায় কনিষ্ক। গাড়িটার তার ঘাতককে সাথে সাথেই ধরা হয়েছে। সে হলো রাজু ভকত। ধরা পড়ার পর সে সবই স্বীকার করেছে। আর ধরা হয়েছে ভদ্রতার মুখোশেটে বসে থাকা ওই ডক্টর দাশগুপ্তকে। যে ঘরে সুন্দরী প্রফেসর স্ত্রী থাকা সত্ত্বেও বাড়ির রাঁধুনিকে বাধ্য করেছিল তার অঙ্ক সাহিনী হতে, আর তার পেটে বাচ্চা এসে যাওয়াতে তাকে বলেছিল অ্যাবর্শন করতে। সে রাজি না হতেই মারতে হলো তাকে, কারণ সুলতা বলেছিল তার স্ত্রীকে সব বলে দেবে, আর ওই 10,000 টাকা দিয়েছিল অ্যাবর্শন করানোর জন্য। মধুমিতা সব জেনে শুনে লজ্জায় ঘেন্নায় স্বামীকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে, আর অনাথ বাবলাকে ছেলে হিসাবে দত্তক নিয়ে বাকি জীবনটা প্রায়শ্চিত্ত করবে সে।